বলে রয়ের চিফ টিপ এরা ঘুরে গেল বাংলাদেশে, তার আগে সার্জিও করাইলো, এরপরে উনি গেল ভারতে যায় সার্জিও করার আবার কথাবার্তা, এইদিকে সবকিছু মিলে এখন এই রিপোর্ট আমেরিকা আসলে তাহলে যাবে কোন দিকে? এই আইএস তো আমেরিকার সবচেয়ে বড় দুশ্মন, আল কায়দাও তার দুশ্মন। হ্যাঁ, তাইলে এটা এখন আমেরিকা কোন পথে যাবে? আমেরিকা সাইজ করবে, আমেরিকার যা কাজ করার তা করবে। আজ পর্যন্ত যারা আমেরিকার সাথে প্রীতি করছে সব সোজা হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ভাবির পোলারও সোজা হয়ে যাবে, এই সরকারও সোজা হয়ে যাবে। আমি বলেছিলাম তো যে এই আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আমেরিকা আবার সম্পর্ক পুনর্স্থাপন হবে, হচ্ছে না? কারণ তারা বুঝতে পেরেছে, আমেরিকা বুঝতে পেরেছে যে বান্দর মাথায় তোলা যাবে না। তো তারা তো এই বান্দরদের নিয়ে আসছিল তাদের স্বার্থ হাসিলের জন্য, চুক্তি করে ফেলেছে, চুক্তি শেষ। দেখলো যে বান্দর যদি বেশি দিন কাঁধে থাকে তাহলে তাদের ক্ষতি আরো বেশি হবে। এই দেশটা মৌলবাদে এই 2 বছরে বাংলাদেশে একটা, আপনার মনে থাকার কথা, জাপানের মতো দেশ, তারা সাধারণত কোনো রাজনীতি নিয়ে কোনো দেশ নিয়ে নাক গলায় না। সে জাপানের পত্রিকা আসছিল এই যে আদম ব্যাপারী ইউনুস ক্ষমতায় আসার পরে, যে বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার টাইম বোমা। এটা তো আজকে নতুন যে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছে তা তো না, আগে এই 25 সালেই জাপান বলেছে যে এটা হলো দক্ষিণ এশিয়ার টাইম বোমা। তারপরে রাষ্ট্রদূত এটা বলেছে, ইসরায়েলের রাষ্ট্রদূত। তারপরে জাতিসংঘ খুদ বলেছে মুরত থাকলে জাতিসংঘের তথ্য বাতিল করুক, তারা সেটা ডিনাই করুক মুরত থাকলে। আর এগুলো তো আমরা আগেই বলে আসছি। পুরো বাংলা শুনেন, বাংলাদেশে কি মাদ্রাসা এমনি বানানো হয়েছে? আচ্ছা, সকালে জমি কিনে পরের দিন গাঁথনি শুরু করে 1 মাসের মধ্যে ফাউন্ডেশন শেষ, 3 মাস 4 মাসের মধ্যে 3 তলা বিল্ডিং হয়। এমনি আপনি কি মনে মানুষের 10 টাকা 5 টাকা 20 টাকা চাঁদা দিয়ে এগুলো হয়ে যায়? আর পিছনে তো একটা পৃষ্ঠপোষকতা আছে। আর এই যে ব্যাঙ্গের ছাতার মতো গিজ গিজ করে মাদ্রাসা, স্কুলের এখন মাদ্রাসা বেশি। প্রত্যেক গ্রামে কিন্তু একটা স্কুল নাই, কিন্তু প্রত্যেক গ্রামে 2টা 3টা 4টা করে মাদ্রাসা আছে, আরো বেশিও আছে। হ্যাঁ, তাইলে এখন আপনি কি বুঝেন এর ভবিষ্যৎ কি? এই মাদ্রাসা কোন কাজে খাটবে? এদের জঙ্গিবাদী ছাড়ার কোনো কাজে খাটবে? আর ইমামতি করা ছাড়া ইমাম মসজিদ আর কয়টা বানাবেন? তো এদের কোন কাজে খাটাবে? এদের পিছনে জাতীয় এবং আন্তর্জাতিক ইনভেস্ট রয়েছে, তার জন্য এগুলো বানাইছে। এবং এগুলো এখন জাতিসংঘ এখন বুঝতে পারছে, আমেরিকা বুঝতে পারছে, এগুলো তুরস্ক আর পাকিস্তান যে এখানে, আর এতে লাভ হলো তুরস্ক আর পাকিস্তানে। কারণ পাকিস্তানে কামি হলো যেখানে ঘরে আগুন লাগবে সেখানে আলু পুড়িয়া খাবে। আফগানিস্তানে আলু পুড়িয়া খাইছে, এখন বাংলাদেশে আলু পুড়িয়া খাওয়ার প্ল্যান করতেছে। এর আগে একবার 15-20 বছর আমেরিকার কাছ থেকে আফগানিস্তানে কথা বলে টাকা নিয়ে খাইছে, এইবার বাংলাদেশ নিয়ে ওইটা করতে চাচ্ছে, কিন্তু তার আগে এটা ধরা পড়ে গেছে। এটা হলো তাদের জন্য দুর্ভাগ্য। পাকিস্তান আমেরিকা মৌলবাদীদের 24-এর 5ই আগস্ট মৌলবাদীদের দ্বারা এটা আমেরিকা করাইছে বলে আমরা সবাই বলি, তাহলে ওদের কি গাছের উপরে তুইলা দিয়া নিচের থেকে এখন মই সরাইতেছে নাকি আমেরিকা? এটা কি ছিল নাকি? এটা কেউ যদি ভাড়াটিয়া কুত্তা পালে কাজ শেষ করে মুগুর মেরে তারাই দিবে, এটি নিয়ম। আপনি ভাড়াটিয়া গুন্ডা যদি হায়ার করেন, মানুষ গুন্ডা ভাড়া করে না, এলাকার নিরিকুত্তা গুন্ডা কিছু পাতি নেতাদের ভাড়া করে না, কাজ শেষ হলে ওদের সিনে কেউ না ঢুকতে দেয় অবশ্যই। এদের তো সত্য, এদের কাজ শেষ, এদের দিয়ে লাঠিয়াল হিসেবে কাজ করানো শেষ। এরকম আসছে এখন বড় লাঠিয়াল খুঁজবে, এদের আর দরকার নেই, সোজা হিসাব। সেই জন্য তো ভাবির পোলারা চেঁচামেচি শুরু করেছে, কান্নাকাটি শুরু করে দিছে যে উপায়টা কি। এখন তো ধরা, কারণ গণেশ উল্টিলে একটারও তো অস্তিত্ব থাকবে না, এটা আরো ভালো করেই জানে। হ্যাঁ, এটা বাংলাদেশ অনেকেই বলে না, আমাকে অনেকেই বলছে ফরিদ ভাই বাংলাদেশ আওয়ামী লীগ আসলে এই হবে সে। আওয়ামী লীগ লাগবে না, ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, পাবলিক। শোনেন, 6 মাস না যাইতেই ডক্টর ইউনূসের কি বলছিল গাজীপুরের শ্রমিক, ইউনূসের পাইলে ড্যাশ ড্যাশ করে দিবে, বলে নাই? বলছে। আবার এই সরকারও তাই বলছে। আর কয়দিন আগে এক মহিলা বললো যে সরকারের ক্ষমতায় আনলাম, তেল নাই গ্যাস নাই, আম করে ড্যাশ ড্যাশ মেরে দিছে, মহিলারা বলছে। আজকে শারমিন রহমানের একটা ইন্টারভিউ শুনছিলাম। শারমিন রহমান নিশ্চয় চিনেন, আমেরিকায় থাকে উনি। জননেত্রী শেখ হাসিনার যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে উনি প্রশ্ন করছিলেন। ওনার কথায় উনি যেভাবে কথাটা বলছেন আমি ঠিক ওইভাবে বলি, যদিও আমরা এখানে সবাই বলে যে উনি লাল বদর ছিলেন, প্রোফাইল লাল করছেন, এটা ওনার ব্যাপার, এটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, ওইটা আলাদা ব্যাপার না, ওইটাই বলতে যে ওনা যে ঠিক। আর আমি ধরে নিলাম যে উনি অরিজিনাল লাল বদর, কিন্তু ওনার আজকের যে কথাটা আমার কাছে সবচেয়ে অবাক লাগলো, উনি বলতেছে কেন জানি আমার কাছে কান্না পাচ্ছিল যে ওনারা প্রশ্ন করার সময়, নেত্রীকে প্রশ্ন করার সময়।
তা আমার সারা শরীর কাঁপছিল, কান্না পাচ্ছিল। আর এই শেখ হাসিনা কথা শোনার পরে যদি এই অবস্থা হয় বর্তমানে, তো উনি চেহারা দেখাইলে বাংলাদেশের না জানি কি অবস্থা করবে এই বাঙালি জন। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ফাওয়ামী লীগ বুঝতেছে না, ওরা বুঝতেছে শেখ হাসিনা আসুক। এবং উনি বলতেছে আমাদের ভাই আওয়ামী লীগ দরকার না, আমাদের এক শেখ হাসিনার দরকার, আমার দেশ বাঁচতে হলে আমরা বাঁচতে হলে শেখ হাসিনাকে দরকার। স্বাভাবিক। কি বলবেন? শুনেন, এটাও আমি বলেছিলাম যে যেই দিন জননেত্রী শেখ হাসিনা অডিও থেকে ভিডিওতে আসবে, বাংলাদেশে বিপ্লব হয়ে যাবে, তার দেশে আসতে হবে না, বিপ্লবী সরকার হিসেবে তিনি বাংলাদেশে আসবেন। তো বলেছি অনেক আগেই। তো আপনি যেটা বললেন, জননেত্রী শেখ হাসিনা জনপ্রিয় হয়ে গেছে এর জন্য নয় যে ছাত্রলীগ খুব ভালো কাজ করছে, যুবলীগ তাদের গিয়ে সহযোগিতা করছেন, তা না। কারণ ছাত্রলীগ যুবলীগ তো ঘর থেকে বাড়াইতে পারে, জনসেবা করবে কখন? তারা নিজেরাই তো দৌড়ের উপরে, তাদের জেলে মারে, জেলের বাইরে মারে, ঘরে মারে। এমনকি সরাসরি যারা ছাত্রলীগ যুবলীগ করে তারা সরকারের সমালোচনায় বাড়ি ঘরে গিয়ে হুমকি দিচ্ছে, বাপ মায়ের মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাদের পরিবার নারীদের ধর্ষণ করতেছে নিয়মিত, এটা আমরা দেখতেছি। তো কেন এখন শেখ হাসিনা তারপরে জনপ্রিয় হলো? কারণ দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আপনার সার নাই, কয়দিন পর সার থাকবে না, তারপর চাকরি নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই। ওই যে শেখ হাসিনার দোষ দিয়ে আপনি গ্যাসের কাশে কি আর পাত রাখে? কাশে তো ভাই পাত রাখবে না, আমাদের জামালপুরের কথা আছে। তো ওইগুলো চাপা মারলে হবে যে দেশে বিদ্যুৎ নাই আওয়ামী লীগ দেয়, দেশে চাকরি নাই আওয়ামী লীগ দেয়, দেশে সার নাই ছাত্রলীগ দেয়। এগুলা চাপাতে পাবলিক বুঝবে, পাবলিক সুদূর বুদুর মানবে না। পাবলিক বলবো খেতে এখন আবাদ করবো, গ্যাস দাও, সার দাও, ঘরে ভাত রান্না করবো, গ্যাস দাও। না পাইলে পাবলিক যা করে তা করবে। সেই জন্যই তো পাবলিক মনে করেন জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে আসার ঘোষণা তো এমনি দেয় নাই, তারও তো খোঁজ খবর নেওয়ার লোক আছে, তারা তো তাকে জানাইছে। আমরা যেরকম বলি এর বাইরেও তো তার লোক আছে, শুধু যাদের চেহারা দেখা যায় তারাই তো আর থাকে না। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কথা বলি, এর বাইরে কি তার নিজস্ব লোক নাই? সবই কি সে প্রকাশ্যে কাজ করবে? সবাইকে দিয়ে কাজ করাবে প্রকাশ্যে, তাহলে একটা দেশ চলবে? তো তারা তো তাকে তথ্য দিয়েছে। আর আমরাও তো বলি এই দেশের জনগণ এখন শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য বসে আছে, এবং সর্বকালের সব রেকর্ড ভেঙে যাবে। তাকে যে মানুষ অভ্যর্থনা জানাবে, সেটা তিনি বিমানেই আসুক আর রোডেই আসুক আর যেভাবেই তিনি আসেন না কেন, এই বাংলাদেশ অচল থাকবে 3 দিন, যার আগে কখনো ঘটে নাই। কারণ আপনি কত লক্ষ লোকের সমাবেশে আপনি ঢাকায় জায়গা দিতে পারবেন? শেখ হাসিনাকে কত মানুষ যে দেখতে আসবে, অভ্যর্থনা জানাবে, এটা খোদ আওয়ামী লীগেরাই জানে না। এটা আমরা বারবার বলে আসতেছি। এটার কারণ কি? কারণ এই দেশের জনগণের পেটে ক্ষুধা থাকলে ভাই তো কারো কথা মানবে না। আপনি মায়ের পেটের ভাইও যদি ক্ষমতায় থাকে আর আপনার যদি চাকরি বাকরি ব্যবসা ধ্বংস হয়ে যায়, আপনি চাইবেন আপনার ভাই ক্ষমতায় থাকুক? চাইবেন না। তো শেখ হাসিনাকে এরা যতই ফ্যাসিস্ট বলুক, বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা আর্টিস্ট। কারণ একমাত্র ম্যানেজার, অর্থাৎ ক্রাইসিস ম্যানেজার শেখ হাসিনা। এটা তো বিদেশিরা বহু আগেই বলেছে, শেখ হাসিনা এই যে ক্রাইসিস ম্যানেজার, দেশের ক্রাইসিসে তিনি যদি এখন ক্ষমতায় থাকতেন, এগুলো কোনো সমস্যাই হতো না। আর হলেও তিনি সেগুলো ম্যানেজ করে ফেলতেন কোনো না কোনো। যেমন আমি কুইক রেন্টালের সমালোচনা করতাম আওয়ামী লীগ সরকারের আমলে, মনে আছে তো আপনার? কুইক রেন্টাল, এটা 30 বছর আগে সভ্য দেশ বাতিল করে দিয়েছে, ইনক্লুডিং ইন্ডিয়া। কুইক রেন্টাল বাতিল। এই কুইক রেন্টাল যখন বাংলাদেশে আসলো, রবিন ভাইয়ের কারণে, মানে শ্রাবণ প্রকাশনীর যে স্বত্বাধিকারী প্রকাশক, তার কারণে জ্বালানি উপদেষ্টার সাথে আমাদের কাছাকাছি যাওয়ার, একেবারে হেড টু হেড বা মুখোমুখি বা একসাথে বসে কথা বলার সুযোগ হতো। আমি তাকে বলেছিলাম, সেটা হলো যে আবুল কাশেম ফজলুল হক স্যারের যে দীপন ভাইয়ের যে লাইব্রেরি, সেখানেও কথা হইতো, আরো বিভিন্ন জায়গায় কথা হইতো। সরাসরি তার চার্জ করছিলাম যে এটা তো লস আইটেম, আপনি এটা কেন করলেন? মানে যেহেতু আমরা তার বইয়ের উদ্বোধন করি, সেখানে আমরা যুক্ত, তার অনুষ্ঠান আয়োজক আমরা, তা আমাদের সাথে তার সম্পর্ক ভালো, কাছাকাছি, কোনো প্রটোকল আমাদের লাগে না। তো আমি তার প্রশ্ন করলাম যে স্যার তৌফিক ইলাহি, আমি তাকে বললাম স্যার এটা বাদ দেন না কেন? তোমরা তো বাম রাজনীতি করো, তোমরা শুধু ওইটাই দেখলা যে লস হইতেছে, আর কিছু দেখলা না। উনি বললেন যে আমি কি দুর্নীতি করি তোমার মনে হয়? আমি বললাম যে আমি তো আর জানি না, তো আপনার সম্পর্কে আমি যতদূর শুনছি আপনি দুর্নীতি করেন না। তাহলে কুইক রেন্টাল যদি আমাদের লস হচ্ছে, এটা ঠিক লস হচ্ছে, কিন্তু আমাকে তো ইমার্জেন্সি বিদ্যুৎ দিতে হবে। আমি জানি তোমরা মিছিল করছো, তুমি সেখানে ছিলা, তোমরা মিছিল করছো যে কুইক রেন্টাল বাতিল করো।
কিন্তু কুইক রেন্টাল এটা ছিল আমার ইমার্জেন্সি আইসিইউর মতো। এটা যদি না রাখতাম, এখানে ভর্তুকি দিয়ে দেশ টিকে রাখতে হবে। পরে তিনি তার সাথে প্রায় 5-6 মিনিটের আলোচনা হয়, তখন আমি তার বক্তব্য মানতে বাধ্য হয়েছি। বলছে এটা যদি না রাখি, যতক্ষণ আমাদের বিকল্প না আসতেছে, মানে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র না আসতেছে, ততক্ষণ আমাদের এই ভর্তুকি দিতে হবে, দেশ তো টিকে রাখতে হবে। কুইক রেন্টালের বিরুদ্ধে দেখেন, কুইক রেন্টালও নাই, এখন কিছুই নাই, সব বন্ধ হয়ে যাচ্ছে। তো একটা দেশের শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, একটা দেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে জ্বালানি। তার জন্যই তো আপনার ভারতের কাছে হাতে পায়ে ধরে তেল নিতে হইতেছে। সারাদিন যে ভারতের দখল করতে চান, খাইতে চান, কামড়াইতে চান, খাম চাইতে চান, সেই ভারতের কাছ থেকেই বেগারের মতো গিয়ে তেল আনতেছেন, বেহায়ার মতো আনতে হচ্ছে। কেন? কারণ জ্বালানি ছাড়া দেশ টিকবে না। আনার পরেও টিকতেছে না, আনার পরেও টিকতেছে না। তো এরা দেশ চালাইতে পারবে না। এরা বিরোধী দল আনফিট 17 বছর আমরা দেখেছি, সরকারি দলও আনফিট 4 মাসে আমরা দেখলাম। তারা ছলে বলে কৌশলে মুসলেকা দিয়ে হোক, গোলামি করে হোক, যেভাবে হোক আসছিল ক্ষমতায়। কিন্তু তারা যে দেশ চালানোয় ব্যর্থ, সেটা কিন্তু স্পষ্ট তারা বারবার প্রমাণ করে দিয়েছে। মানে এদের কোনো যোগ্যতা নেই দেশ পরিচালনার। সেই জন্যই শেখ হাসিনাকে এই দেশে মানুষ স্বাগত জানাতে চায়। এমনকি যারা এই আন্দোলনের পক্ষে ছিল, তথাকথিত জুলাই সন্ত্রাস আন্দোলনের পক্ষে, দেখবেন যে তারাই আগে আগে গিয়ে তাকে স্বাগত জানাইতে যাবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ হলো ভাই, ওই যে বললাম, পেটে ভাত দিলে পিঠে সয়, এরা পেটেও ভাত দেন আবার পিঠে গুতায়। তো এই সরকারকে মানুষ মানে, এইখানে মহিষ চড়াইতে গেলে খেতে 200 টাকা করে পার মহিষ চাঁদা দিতে হয়। তো এই দেশে আমরা বাস করি। কোন দেশে বাস করেন যে থানাতে ফোন করলে 20 লাখ টাকার চাঁদা 50 লাখ হয়ে যায়? কোন দেশে বাস করেন প্রধানমন্ত্রী খালাতো ভাইয়ের ছিনতাই হয়, ছিনতাইকারী খুঁজে পায় না? কোন দেশে বাস করেন যেই দেশের ছাত্র দলের 36 সারির নেতা বলে, ছাত্র দলের, বিএনপি না, বলে যে তারেক রহমান আসলো গাজীপুরে চাঁদা দিতে হবে? কোন দেশে বাস? এই দেশের সাধারণ মানুষের কি অবস্থা? কয়দিন পরে দেখবেন যে ভাত খেলে বলতে হবে যে প্রতিবার ভাত খাবি 10 টাকা করে চাঁদা দিবি। ওই যে প্রতি শুক্রবার তো রণদীপ জয়সওয়ালের প্রেস ব্রিফিং থাকে, সেইখানে আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওখানে বলছে বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। জয়সওয়াল, এখন কেন এরা আন্দোলন করতেছে না যে এই ডিজেলের শেখ হাসিনার গন্ধ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই পাইপলাইন দিয়ে আনতেছে, যে পাইপলাইনের কথাই বদমাইশ গুলো বলেছিল যে এই পাইপলাইন দিয়ে নাকি গ্যাস নিয়ে যায় ভারত। সেই আবার এক সচিব নাকি পচিব নাকি একটা কামলা ছিল, সে তো বলেছিল পাইপ যেখানে পাবেন কাইটে ফেলেন। সেই ফাত্রাটা এখন কোথায়? সেই পাইপলাইন দিয়েই তো আসতেছে গ্যাস, জ্বালানি তেল আসতেছে। কোথায় তারা এখন? মানে বললামই তো যে এই দেশের খাবেও, মানে ভাত খাবে ভাতারের, গীত গাবে নাঙ্গের। বাংলাদেশের বাঙ্গুদের চরিত্র এটা। ভাত খাবে ভারতের মানে ভাতারের, আর গীত গাবে যে পাকিস্তান নাঙ্গের। তাছাড়া এদের আর এদের চরিত্রটাই। কিছু নারী এরকম থাকে, যেমন আমি এক মেয়েরে দেখতাম, সে সারাদিন তার দুলাভাইয়ের প্রশংসা করে। তাই বলে, এই মেয়ে তুমি বিয়ে বইছ অমুকের কাছে, সারাদিন দুলাভাইয়ের প্রশংসা করো, এটা কোন ধরনের ভাত্রামি? আমি এতই দুলাভাইয়ের প্রশংসা তাহলে তুমি তোমার বোনের খেতাই দিয়ে তুমি যা হাঙ্গা বসো। কিছু মানুষ এরকম থাকে আর কি, খাবে একজনের, গীত গাবে আরেকজনের। ভাত খাবে ভাতারের, গীত গাবে নাঙ্গের। এই বাংলাদেশে বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, চিঙ্কুবাম, এরা ভারতের ছাড়া এক কদম চলতে পারবে না, কিন্তু সারাদিন ভারত বিরোধিতা করবে। আচ্ছা ফরিদ ভাই, আমরা তো বারবার বলতেছি, বিভিন্ন তো দেখা যাচ্ছে যে সরকারের ভিতরে কেমন জানি একটা কাঁপুনি আছে। হঠাৎ করে আপনি দেখছেন হয়তো গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বা যাকে আমরা সকলে শিলং সালাউদ্দিন নামে চিনি, এই কটেজে যিনি ছিলেন, ওনাকে দিল এলজিআরডি মন্ত্রী, এনিকে আনলো স্বরাষ্ট্রমন্ত্রী, এত কিছু। আর এর ভিতরে আবার গতকালকে আমার চ্যানেলে, তার আগে আরেক চ্যানেলে সুবীর ভৌমিক তো মানে পুরো ল্যাংটা করে দিলেন শিলং, ল্যাংটা করে দিছে। এবং উনি এটাও বলছেন যে এই শিলং সালাউদ্দিন র থেকে টাকা নিত, পরিষ্কার বলছেন যে আমার কাছ থেকে র থেকে টাকা নিত। আপনারা আমি মনে হয় যদি কাটিংটা একটু শুনে, এটা শুনলে হয়তো আপনি, তিনি সুবীর দা এমনও বলেছেন যে রয়ের পা ধরেই তিনি শিলংয়ে ছিলেন, এটাও বলেছেন। হ্যাঁ, রয়ের পা ধরে শিলংয়েও ছিলেন। তো এই সব কিছুর অবস্থা মিল্লা আসলে চলতেছেটা কি ভাই বাংলাদেশে? আসলে কি ঝড়ের পূর্বাভাস, ছোট ছোট যখন দেখবেন বাতাস গরম হয়ে যায়, ঠান্ডা হইলে কি যে ঠান্ডা পড়তেছে, বাতাস গরম কি ঝড় হবে?
সোজা হিসাব, বাংলাদেশের রাজনীতিতে ঝড় শুরু হয়ে গেছে। এগুলো তার সিমটম। শুনেন, গ্যাসের ঝড়, জ্বালানির ঝড়, কারেন্টের বিদ্যুতের আজগবি ঝড়, বিলের ঝড়, বেকারত্বের ঝড়ে এই সরকার, এই মুসলেকা সরকার দেখেন কই উড়ে যায় দেখতে পারবেন কিছুদিনের মধ্যে। এই যে এদের এই অবস্থা হঠাৎ করে কি হইল? শিলংকে কি বাদ দেওয়া হইতেছে নাকি অন্য কোনো কিছু? থাকতে দেখেন, খেলা দেখতে থাকেন। সামাজদার গেলে ইশারা বি কাফি, অনেক কিছু জানলেও বলা যায় না টেকনিক্যাল কারণে। যেমন সুবিরদা আরো কিছু জানে, সঙ্গত কারণে তিনি বলতে পারেন নাই। তিনি আরো কিছু জানেন, 7 বছর কার টাকায় খাইছে, কোথায় খাইছে, কয় বোতল মদ খাইছে, সুবিরদারা সব জানেন। বুঝতে পারেন না? এখানে তো একেবারে বিরাট মর্দে মুমিন মুফতি সাহেব হয়ে যায়, ফতোয়া দেয়। কয় বোতল মদ গেছে ওটা আমরা জানি তো। তার সাথে বিএনপির কারা কারা গিয়ে দেখা করছে 2-4 জনের নাম তো আমরাও জানি। কিভাবে গেল, কারা গেছে, কাদের সাথে গেছে, কবে গেছে, সব আমরা জানি। জানি না যে তা তো না। মানে 7 বছর তিনি থাকলেন, 7 বছর নাকি 9 বছর, আর ভারতের দালাল আমরা। হাসবো না বদ বয়ে ত্যাগ করবো বুঝতে পারি না এই দেশের মানুষের কথা। 7 বছর তিনি ভারতে থাকলেন, আর এই সালাউদ্দিন বলে দিল্লিতে আওয়ামী লীগ দাফন হয়ে গেছে। শিলংয়ে তো সালাউদ্দিন দাফন হয়েছিল, ওইখান থেকে এসে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারে, তাহলে আওয়ামী লীগের লোকজন তো আরো কিছু হইতে পারে। স্বাভাবিক অস্বাভাবিক কি? কেবল কত মাস, 2 বছরই হয় নাই, আরো 1 মাস বাদ আছে 2 বছর হইতে। দেখা যাক ডিসেম্বর আইতে তো 2.5 বছর। তা আওয়ামী লীগের শিলংয়ে সালাউদ্দিন থেকে আইসা মন্ত্রী হইলে ওটা হলো আরাম, আর আওয়ামী লীগ কলকাতায় থাকলে ওটা হারাম। মানে এদের বদমাইশিটা দেখেন, এই বিএনপি জামাতের এদের বদমাইশিটা দেখেন। রোজার খলিলের পররাষ্ট্র উপদেষ্টা বানানো আরাম, ইউনুসের প্রধান উপদেষ্টা বানানো আরাম, যার বাংলাদেশে পাসপোর্টই নেই। এই কথা বলার জন্য কলিমুল্লাহ স্যারকে জেলে রেখে দিছে। অথচ কলিমুল্লাহ স্যার জুলাইয়ের 24 সন্ত্রাসী আন্দোলনের পক্ষে তিনি ছিলেন, লালবদর ছিলেন, তারপরও তারা জেলে উঠে রাখছে। এদের পছন্দ হয় না, এদের নিজেদের লোকেরই পছন্দ হয় না যখন সত্য কথাটা বলে দেয়। এই যে উপদেষ্টা পরিষদ ছিল 21 জন নাকি 22 জন, এদের মধ্যে 3 ভাগের 2 ভাগই বিদেশি পাসপোর্টধারী। মানে দেশটা পুরাই লর্ড ক্লাইভের প্রেতাত্মাদের দিয়ে দেওয়া হয়েছে, লর্ড ক্লাইভের গোলামদের। এখন ইনুস কাকার তো দিন শেষ হয়ে গেল, উনি রাষ্ট্রপতি হইতে পারতেছেন না। ওই দুঃখে পিটার হাসো অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছেন। এখন ইনুস কাকা কি দেশ ত্যাগ করতে পারবেন নাকি ওনার কোন একটা ইয়ে হয়ে যেতে পারে? তাহলে ডাস্টবিন শফিকের কি হবে গো? ডাস্টবিন শফিক, আমার তো ইউনুসের কথা বাদ দেন, ডাস্টবিন শফিক কি বলবে? যে এই ইউনুস না বলছিল যে 1 লক্ষ লোকের চাকরি দিবে, বলছিল কিনা? হ্যাঁ, শুধু চিঠি আসতেইছে। হ্যাঁ, ইতালি থেকে চিঠি আসছে। কোথায় ইউনুসের চিঠি? কোথায় ডাস্টবিন শফিকের জবের বন্যা? এই